আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আয়েশা সিদ্দিকা পুরবী আপনাদের সবাইকে মিডিভয়েসের নতুন আয়োজন মিডিভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসায় স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে কনসালটেন্ট হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি অ্যান্ড অপস বিভাগে কর্মরত আছি। আপনারা কিছু প্রশ্ন আমাকে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি তার জবাব দিতে। শারমিন আক্তার, বয়স 25। তিনি লিখেছেন, আমি 7 সপ্তাহের প্রেগনেন্ট। কনসিভ করার পর থেকেই হালকা ব্লিডিং হচ্ছে। আল্ট্রাসাউন্ড করিয়েছি কিন্তু এখনও বাচ্চার হার্টবিট আসেনি। ডাক্তার দেখিয়েছিলাম, ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিয়েছেন, কিন্তু এখনও ব্লিডিং পুরোপুরি বন্ধ হয়নি। আমি খুব চিন্তায় আছি, কি করণীয়? হার্টবিট দেরিতে আসলে কি কোনো সমস্যা হবে? বোন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি 7 সপ্তাহের প্রেগনেন্ট, এই অবস্থায় আপনার ব্লিডিং হচ্ছে এবং আল্ট্রাসাউন্ডে বাচ্চার হার্টবিট আসেনি। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার মাসিকের তারিখ। যদি আপনার মাসিক নিয়মিত হয়ে থাকে এবং আল্ট্রাসাউন্ড এবং আপনার মাসিকের তারিখ অনুযায়ী প্রেগনেন্সি 7 সপ্তাহ কনফার্ম হয় এবং এই স্টেজে যদি বাচ্চার হার্টবিট না আসে, তাহলে এই কন্ডিশনকে আমরা বলি ব্লাইটেড ওভাম। এটাকে সহজ ভাষা আমরা যদি এভাবে বোঝাই যে একটা ডিমের মধ্যে যদি কুসুম না থাকে, অর্থাৎ কুসুমবিহীন ডিম, এভাবে আমি সাধারণভাবে বুঝিয়ে থাকি। তো অর্থাৎ একটা থলি আছে যার মধ্যে রক্তের একটা চাকা আছে, কিন্তু তার মধ্যে কোনো ভ্রূণ নেই এবং সেই ক্ষেত্রে কিন্তু হার্টবিট পাওয়া যায় না। আর যদি আপনার যদি মাসিকের তারিখটা অনিয়মিত হয়ে থাকে, অর্থাৎ 2 মাস 3 মাস পরে হয়ে থাকে, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আল্ট্রাসাউন্ডে যদিও 7 সপ্তাহ দেখাচ্ছে, এটা আপনার মাসিকের সাথে অমিল হলে আমরা আরও অপেক্ষা করব। কমপক্ষে আমরা 2 সপ্তাহ আরও অপেক্ষা করব। এরপরে অনেক সময় দেখা যায় যে হার্টবিট চলে আসে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এক্ষেত্রে আপনার ডেটটা হয়তো ঠিক নেই। যদি আল্ট্রাসাউন্ডে 7 সপ্তাহ দেখাচ্ছে, অরিজিনালি হয়তো আপনার 5 সপ্তাহ বা 6 সপ্তাহ এরকম হতে পারে। সেজন্য আমরা 2 সপ্তাহ অপেক্ষা করব। 2 সপ্তাহ পরে যদি হার্টবিট আসে তাহলে তো কোনো চিন্তা কিছু নাই। আর যদি হার্টবিট না আসে তাহলে এক্ষেত্রে কিন্তু আর এই প্রেগনেন্সি এবারের মতো আর কন্টিনিউ করা যাবে না। ইন দ্যাট কেস হয়তো ওষুধ দ্বারা অথবা কখনো কখনো ওয়াশ করে এবারের মতো ম্যানেজমেন্টটা করা হয়। তো আপাতত আপনার যে সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ ব্লিডিং হচ্ছে, যদিও কিছু ইঞ্জেকশন আর ওষুধ চলছে, সেই ক্ষেত্রে আপনাকে আমরা আরেকটি আল্ট্রাসোনোগ্রাম করার জন্য পরামর্শ দেব। সেই আল্ট্রাসাউন্ডে অনেক সময় যদি দেখতে পাই যে আপনার যেই প্রেগনেন্সির যে থলিটা ছিল, সেখানে থলিটা যদি আঁকাবাঁকা হয়ে যায়, অনেক সময় কিন্তু আমরা দেখি যে থলিটাও আর নেই, সেখানে শুধু কিছু ময়লার মতো আছে, আমরা যেটাকে বলি রিটেন্ড প্রোডাক্ট অফ কনসেপশন। সেরকম যদি হয় তাহলে আপনাকে ওষুধ দ্বারা অথবা ওয়াশ করে আপনাকে এবারের মতো সুস্থ করার পরামর্শ দিব। আর হার্টবিট দেরিতে আসলে কোনো সমস্যা হবে কি না, এ প্রশ্নের উত্তর হচ্ছে যে হার্টবিট দেরিতে আসতেই পারে। এটার কারণ হলো ওই যে বলেছি, যাদের মাসিক অনিয়মিত হয় তাদের ক্ষেত্রে আসলে হিসাবের গরমিল। আসলে হার্টবিটটা যথাসময়েই আসে, যেভাবে স্তরে স্তরে ডেভেলপমেন্ট বা উন্নয়ন হয়ে থাকে ভ্রূণের, সেভাবেই হয়। কিন্তু যেহেতু মাসিকের অনিয়ম থাকাতে এখানে আমরা অনেক সময় মনে হয় যে হার্টবিটটা দেরিতে আসছে, অর্থাৎ হয়তো 6 সপ্তাহ আমাদের আল্ট্রাসাউন্ডে দেখাচ্ছে, আমরা তখন পাচ্ছি না, পরবর্তীতে আরও 2 সপ্তাহ পর আল্ট্রাসাউন্ড করার পরে পাচ্ছি। সেক্ষেত্রে আসলে প্রেগনেন্সিটা কিন্তু 6 সপ্তাহই আমরা ধরি, যদিও হয়তো আল্ট্রাসাউন্ডে 6 সপ্তাহে দেখাচ্ছে না, দেখাচ্ছে যে 8 সপ্তাহে হার্টবিট এসেছে। এটা নিয়ে চিন্তার কিছু নাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, যিনি পাঠিয়েছেন তিনি লিখেছেন, আমার বয়স 20 বছর, বিয়ের 1 বছর পার হয়ে গেছে, কোনো প্রোটেকশন ছাড়াই থাকছে কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না, মাসিক নিয়মিতই হচ্ছে, এখন কি ডাক্তার দেখানো দরকার নাকি স্বাভাবিক কিছু করণীয় আছে? প্লিজ উত্তর দিলে উপকার হতো। বোন, আপনার বয়স হচ্ছে 20 বছর। এখানে আরও কিছু আসলে কিছু জানার আছে, যেমন বিয়ের 1 বছর হয়ে গেছে, প্রোটেকশন ছাড়াই আপনারা থাকছেন, কিন্তু এখানে আমরা জানতে চাই যে আপনারা পুরো সময়টা, অর্থাৎ 1 বছরই কি আপনারা স্বামী স্ত্রী একসাথে থাকছেন কি না। অনেক সময় এমন আমরা দেখি যে স্বামী থাকে শহরে, স্ত্রী থাকে গ্রামে, সেক্ষেত্রে দেখা যায় মাসে 1 বার যায়, অনেক সময় 2 মাসে 1 বার যায়, 2 দিন থাকে, এমন একটা বিষয় আমরা দেখতে পাই। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা একটা বাচ্চা ধারণ ক্ষমতার একটা সময় আছে, যাকে আমরা বলে থাকি ডেঞ্জার টাইম অথবা বিপজ্জনক সময়।
যাদের মাসিক নিয়মিত হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা মাসিক যেদিন হয় সেই দিন থেকে হিসেব করে 10ম দিন থেকে 20তম দিন অর্থাৎ 30 দিনের মাসিকের যে একটা মাস থাকে মেয়েদের, ঠিক মাঝখানের 10 দিন আমরা বলি যে ডেঞ্জার টাইম অথবা ফার্টাইল টাইম অথবা বিপজ্জনক সময় অথবা কনসিভের সময়। তো আমরা বলে থাকি যে এই সময়টা আপনারা স্বামী স্ত্রী থেকেছেন কিনা। তো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। অনেক সময় দেখা যায় যে যেটা বললাম যে স্বামী স্ত্রী দূরে দূরে থাকে, তারা হয়তো মাসের শেষে আসতেছে, মানে অর্থাৎ বলতে চাচ্ছি যে যে সময়টায় কনসিভ হওয়ার চান্স আছে এই সময়টাতে ওনারা থাকছেন না। সেক্ষেত্রে 1 বছর থাকলেও সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না। তো এই ক্ষেত্রে আর মাসিক যেহেতু আপনার নিয়মিত হচ্ছে এটা খুবই ভালো লক্ষণ। অর্থাৎ আমরা বলছি যে আমরা আগে একটু প্রেগনেন্সির জন্য কিন্তু মহিলাদের একটা ডিমের প্রয়োজন হয় এবং পুরুষদেরও একটা ডিমের প্রয়োজন হয়, কিন্তু মহিলাদের ডিমটা মাসিকের যে উল্লেখিত আমি একটু আগেই যেটা বললাম যে 10 দিনের মধ্যে থাকলে যে কোনো একদিন একটা ডিম আসে। তো যেহেতু মাসিক নিয়মিত হচ্ছে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ডিমটা নিয়মিতই আসতেছে, তাহলে আপনাকে আমরা মোটামুটি ভালোই ভাবছি। এখন ডাক্তার দেখানোর জন্য দরকার কি না, আপনি একটু ডাক্তারের কাছে পরামর্শ করতে পারেন। যদি আমি যে এই কথাগুলো বললাম এগুলো সবই আপনার ঠিক থেকে থাকে, তারপরে যদি প্রেগনেন্সি হচ্ছে না এমন হয়, তাহলে আপনি অবশ্যই একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। আর সেই ক্ষেত্রে হয়তো আপনার স্বামীরও কিছু পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে। অথবা আপনি যদি এই যে কথাগুলো আমি বলেছি অর্থাৎ নিয়মিত থাকার বিষয়টা বা যে সময়টা আমি বলে দিয়েছি এই সময়ের মধ্যে থাকবেন, এই বিষয়গুলো যদি আপনার দেখা যায় যে আপনি হয়তো এগুলো পালন করেননি, ঠিকমতো থাকেননি, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে আপনি একটু সেই সময়টা মেনটেন করে আপনারা দুজন একসাথে থাকেন। এবং আপনি চাইলে আপনার বয়স খুবই কম এবং আমরা বলে থাকি যে কম বয়সে কিন্তু বাচ্চা ধারণ ক্ষমতাও ভালো। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আরও 3 মাস 6 মাস একটু স্বাভাবিকভাবে এবং আমি যেভাবে বলে দিয়েছি এভাবে দিনটা মেনটেন করে থাকতে পারেন, দেখতে পারেন। আর তারপরে যদি না হয় তাহলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ম্যাডাম, আমার স্ত্রীর একটি প্রথম বাচ্চা, 3 মাসের সময় আল্ট্রাসাউন্ডে ওভারিতে ফাইব্রয়েড ধরা পড়ে। ডাক্তার বলেন অপারেশন করতে হবে, তবে 22 থেকে 28 সপ্তাহের মধ্যে করতে বলেন। এখন 27 সপ্তাহ চলছে। ঢাকায় একজন ডাক্তারকে দেখালাম, উনি ইমিডিয়েট অপারেশন করতে বললেন চাইলে সেকেন্ড অপিনিয়ন নিতে পারেন। পরে আমরা আরেকজন ডাক্তারকে দেখালাম, তিনি বললেন টিউমার ও ওভারিতে নয় ইউটেরাসে, অপারেশনের প্রয়োজন নেই, সিজারের সময় একসাথে করলেই হবে, সাইজ 11 সেন্টিমিটার, মাঝে মাঝে হালকা ব্যথা করে। আমরা খুবই দ্বিধায় আছি, কার কথা শুনে বুঝতে পারছি না, দয়া করে পরামর্শ দিলে উপকৃত হতাম। ভাই, আপনার স্ত্রীর একটি প্রথম বাচ্চা, 3 মাসের সময় একটা ফাইব্রয়েড ধরা পড়ে, হতে পারে এখানে আপনি বলেছেন ওভারিতে, তবে সাধারণত ফাইব্রয়েড কিন্তু আমরা ইউটেরাসেই হয় এবং ইউটেরাসে ধরা পড়লেও এটার সাইজের উপরে কিন্তু চিকিৎসা ডিপেন্ড করে। সাইজ, তারপরে হচ্ছে পেশেন্টের কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না, তার কোনো সমস্যা হচ্ছে কি না, অনেক কিছু ফ্যাক্টর বিবেচনা করে আমরা চিকিৎসা করি। যদি পেশেন্টের কোনো সমস্যা না হয়, যদিও ফাইব্রয়েডটা অনেক বড় হয়, তারপরেও কিন্তু আমরা বলি যে যেহেতু প্রেগনেন্সিতে কিছু হরমোনের কারণে ফাইব্রয়েড আসলেই বড় হয় এবং ডেলিভারির পরে কিন্তু এটা আবার অনেকটাই ছোট হয়ে যায়। তো যদি আমরা দেখি যে পেশেন্টের খুব বেশি সমস্যা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি বা সিজার পর্যন্ত অপেক্ষা করি এবং হচ্ছে তার যদি ডেলিভারি হয়, অনেক সময় যদি এটার পজিশনের উপরে তার নর্মাল ডেলিভারিও কিন্তু সম্ভব, কিন্তু সেটা অবশ্যই কোনো ভালো সেন্টারে, টারশিয়ারি হসপিটালে, যেখানে পেশেন্টের খুব ভালো নর্মাল ডেলিভারির ব্যবস্থা আছে বা পেশেন্টের যদি ব্লিডিং বেশি হয় সেক্ষেত্রে তাকে রক্ত দেওয়ার ব্যবস্থা আছে, অথবা যে কোনো সময় যদি সিজার প্রয়োজন হয় সিজারের ব্যবস্থা আছে। এই ধরনের ফ্যাসিলিটি যদি থাকে তাহলে টিউমার অবস্থায়ও কিন্তু নর্মাল ডেলিভারিও সম্ভব। টিউমারটা যদি বডির উপরের দিকে থাকে, এটা এখানে আমরা বলি সার্ভিক্স বা জ্বরের মুখে যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় নর্মাল ডেলিভারি হয় টিউমার সত্ত্বেও। আর যদি টিউমার যদি তার কোনো কারণে সিজার লাগে, সেই ক্ষেত্রে টিউমারের পজিশন অনুযায়ী অনেক সময় কিন্তু টিউমারটা ফেলা সম্ভব হয়। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে আগেই বলে নিই যে আপনার রক্ত বেশি লাগবে বা ডেলিভারির পরে আপনার রক্তপাত বেশি হতে পারে, আপনার আগের হিমোগ্লোবিনটা আমরা দেখে নিই, সেই অনুযায়ী তাকে 2 ব্যাগ 3 ব্যাগ বা অনেক সময় একটু বেশিও রক্তর ব্যবস্থা করে রাখতে বলি। যদি আমরা মনে করি যে টিউমারের পজিশনটা মোটামুটি ভালো জায়গায়, মানে অর্থাৎ ইউটেরাসের সারফেস বলি বা ওপরের দিকে,
এটাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা সাবসেরাস বলি। যদি পেডাঙ্কুলেটেড হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিউমারটা ফেলে দিই। আর যদি টিউমারের পজিশনটা খুব জটিল মতো হয়, যেমন এটা হয়তো মাংসের ভেতরে বা এমন কোনো জটিল জায়গায় যেটা আমরা একদম ওভারির কাছাকাছি এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তৎক্ষণাৎ কিন্তু টিউমারটা ফেলি না, কারণ টিউমারটা আমরা ডেলিভারি বা সিজারের পরে সাইজে অনেকটাই ছোট হয়ে যায়। এখন আপনার জন্য যে পরামর্শ, হালকা ব্যথা করে এটার জন্য আমার মনে হয় খুব একটা সমস্যা নেই, কিন্তু ব্যথা যদি বেশি করে তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে টিউমারে কিন্তু অনেক সময় কিছু ইনফেকশনের মতো বিষয় হয়, যেটাকে এবং টিউমারে কিছু পরিবর্তন আসে, এটাকে আমরা ডিজেনারেশন বলি। সেক্ষেত্রে হয়তো ব্যথার ওষুধ দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, একটু হসপিটালে থাকাও লাগে প্রয়োজন বিশেষে। আপনি অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শে থাকবেন। মাহমুদা সুলতানা, বয়স 29। আপনি বলেছেন, ম্যাডাম আমার প্রথম বাচ্চাটা 8 মাসেই পানি ভেঙে যাওয়ার কারণে সিজার করতে হয়। এখন আমি প্রেগনেন্ট এবং জানতে চাই কি আমার কি এবারে নর্মাল ডেলিভারি সম্ভব নাকি আবার সিজারই লাগবে। এখানে হচ্ছে 8 মাসে পানি ভাঙার কারণে যদি সিজার করতে হয়, আসলে আরও অনেকগুলো ফ্যাক্টর কিন্তু থাকে সিজারের পেছনে। হয়তো আপনার কাছে মনে হয়েছে যে শুধু পানি ভাঙার কারণেই 8 মাসে আপনাকে সিজার করে ফেলেছে। ডাক্তাররা কিন্তু আরও অনেকগুলো ফ্যাক্টর দেখে, যেমন পানি ভাঙার পরেও কিন্তু নর্মাল ডেলিভারির চান্স থাকে যদি বাচ্চার পজিশন ভালো থাকে, নিজে নিজেই যদি ব্যথা উঠে যায়, তারপর যদি হচ্ছে মায়ের যদি যে ডেলিভারি জায়গাটা ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারিও সম্ভব। আর আমরা সিজার করি কখন, যখন দেখি যে মায়ের কোনো জটিলতা দেখা দিয়েছে, যেমন হলো তার হয়তো জ্বর দেখা দিয়েছে, অথবা তলপেটে প্রচণ্ড ব্যথা, এটি ইনফেকশনের একটা লক্ষণ, অথবা যে পানি ভেঙেছে তার মধ্যে দুর্গন্ধ দেখা যাচ্ছে, এটাও ইনফেকশনের লক্ষণ, অথবা বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, অথবা পানি এত ভেঙেছে যে একদম অলমোস্ট আমরা আল্ট্রাসাউন্ডে আমাদেরকে বলছে যে খুবই কম, এরকম যদি আমাদেরকে বা আমরা এক্সামিনেশন করে দেখি যে পানি এত কম, তার নর্মাল ডেলিভারি করতে গেলে যে সময় প্রয়োজন সেটা হয়তো সম্ভব হচ্ছে না, এত কিছু কারণে কিন্তু আমরা সিজার করি। তো পরবর্তীতে প্রথম সিজার হওয়ার পরে যে সিজার হবে না নর্মাল ডেলিভারি হবে, এই ফ্যাক্টরটাও কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো এটা আসলে আমি যেটা একজন বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ দিব, যে আমরা অনেক অভিজ্ঞতা থেকে দেখে থাকি যে মহিলারা একটা বাচ্চা হওয়ার পরে সিজারের পরে কিন্তু নর্মাল ডেলিভারির আশা করে, এবং আশা করে তারা কিন্তু অপেক্ষা করে এবং বিপদমুখী হয়। তো আমি পরামর্শ দিব যে আপনার নর্মাল ডেলিভারি হবে না সিজার হবে, এটা আপনি যার কাছে চিকিৎসায় আছেন সেই ডক্টরে কিন্তু আপনাকে পরামর্শ দিবে, এবং এটা অবশ্যই একটা ভালো হাসপাতালে, এটা গ্রামে গঞ্জের ছোটোখাটো ক্লিনিকে আপনারা কখনো ট্রাই করবেন না, কারণ যে কোনো মুহূর্তে যদি আপনার সিজার নর্মাল হতে গিয়ে যদি সিজারের যে কাটা জায়গা সেটা ফেটে যায়, তাহলে কিন্তু মৃত্যুমুখে পতিত হবেন মা এবং বাচ্চা দুজনই। সেজন্য এটা যদি নর্মালে হওয়ার সম্ভাবনাও থাকে, সেটা অবশ্যই আমরা টারশিয়ারি সেন্টার বলি বা বিশেষায়িত হাসপাতালগুলোর কথা বলি, যেখানে সব ধরনের অর্থাৎ যে কোনো মুহূর্তে যদি কোনো জটিলতা হয় সেটার যাতে চিকিৎসা আছে, এই ধরনের হাসপাতালেই কিন্তু সিদ্ধান্তটা হবে যে এটা নর্মাল হবে না সিজার হবে। এক্ষেত্রে আপনি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তত্ত্বাবধানে থাকবেন। তিনি যদি আপনাকে বলে যে সব কিছু ভালো আছে, নর্মালে আপনি চেষ্টা করতে পারেন, সেটা অবশ্যই কোনো বিশেষায়িত হাসপাতালে করবেন, যেখানে সব ধরনের ফ্যাসিলিটি আছে, আইসিইউ আছে, এনআইসিইউ আছে, এই ধরনের এবং বিশেষজ্ঞ ডাক্তাররা সব সময় কন্টিনিউয়াস বা 24 ঘন্টা সেবারত আছেন, এমন ধরনের হাসপাতালে আপনাকে এই ঝুঁকিটা নিতে গেলেও নিতে হবে। আমার প্রথম বাচ্চা সিজারে হয়েছিল, আবার দ্বিতীয় বাচ্চার সময় চলছে, মাঝখানে গ্যাপ 2.5 বছর। জানতে চাই নর্মাল ডেলিভারি চেষ্টা করা যাবে কিনা, আগের সিজার হওয়ায় সেলাই কি ফেটে যাওয়ার ঝুঁকি আছে? এই প্রশ্নের উত্তরটা আগেই আমি বলে দিয়েছি, অলমোস্ট একই রকম হলো, যে প্রথম বাচ্চা সিজারে হয়েছিল, এখন সে আবারও প্রেগনেন্ট, যদিও 2.5 বছর গ্যাপ হয়েছে। তো সিজার হবে না নর্মাল ডেলিভারি হবে, আসলে এটা আমি বললাম যে অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যে সিজার হবে না নর্মাল হবে। বাচ্চার পজিশান, আগে কোথায় সিজার হয়েছে, কেন হয়েছে, সিজারের মানটা কেমন ছিল, সিজারের পরে কোনো জটিলতা হয়েছিল কিনা, অর্থাৎ দ্বিতীয়বার ইনফেকশন হয়েছিল কিনা, দ্বিতীয়বার সেলাই দিতে হয়েছিল কিনা, তারপর এবারে যে বাচ্চাটা কি পজিশনে আছে, ফুলের পজিশন কি আছে কিনা, ইম্পর্ট্যান্ট একটা জিনিস গর্ভফুল, অনেক সময় কিন্তু গর্ভফুল নিচে থাকে, সেক্ষেত্রে তো নর্মাল ডেলিভারির প্রশ্নই আসে না। এবং
এখানে আরও কিছু কোমরবিডিটি বা অসুখ বলে থাকি আমরা, মায়ের যদি প্রেশার থাকে, প্রি-এক্লাম্পসিয়া, ডায়াবেটিস এরকম থাকে, বাচ্চার পজিশন যদি ঠিক না থাকে, যেমন উল্টো বাচ্চা আমরা ব্রিজ বলে থাকি, বা হচ্ছে ট্রান্সভার্স লাই বলে থাকি, অর্থাৎ বাচ্চা হচ্ছে লম্বালম্বি না থেকে পাতালি থাকে, এই ধরনের যদি সমস্যা হয় তাহলে তো আবারও সিজার লাগবে, অবশ্যই সিজার লাগবে। আর আগের কথাটা আবারও রিপিট করছি যে এই সিদ্ধান্ত অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার নেবেন যে নর্মাল হবে কিনা, সিজারই লাগা স্বাভাবিক, নর্মাল হবে কিনা এটার সিদ্ধান্ত কিন্তু কখনোই আপনারা নেবেন না দর্শক, এটা সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তার নেবেন। এবং এটা অবশ্যই যদি কেউ ট্রাই করতেও চান, খুব সব ফ্যাসিলিটি আছে এই ধরনের মা এবং বাচ্চাকে ম্যানেজমেন্ট করার জন্য, সুস্থ রাখার জন্য, যে কোনো সময় অপারেশনের জন্য বা যদি কোনো জটিলতা হতে নেয় সেগুলো যেন ট্যাকেল করার মতো হাসপাতালে আপনারা ট্রাই করবেন। আমার স্ত্রীর 3 মাসের প্রেগনেন্সি চলছে, কিন্তু পায়খানা খুবই অনিয়মিত, কখনো একদিন কখনো 2 দিন পর পর হয়, আর হলেও খুব কষা, বাথরুম করতে কষ্ট হয়। এর কি কোনো চিকিৎসা দরকার? এখন কি করলে বা খেলে আরাম পাবে? এটা আসলে খুবই একটা কষ্টের বিষয় এবং খুব সাধারণ বা কমন, অর্থাৎ আমরা প্রায় প্রতিটা পেশেন্টই কিন্তু প্রেগনেন্সিতে আমাদের কাছে এই কমপ্লেনটা করে থাকে। এটা হচ্ছে যে আমরা বলে থাকি যে প্রেগনেন্সিতে বা গর্ভাবস্থায় কনস্টিপেশন বা কষা হলো কেন হয়ে থাকে, এটা হলো প্রোজেস্টেরন নামক একটা হরমোন আছে আমাদের শরীরে, যার কাজ হলো যে আমাদের যে হজমের নালী আছে, থলি আছে, প্রত্যেকটা জিনিসের গতিটাকে কমিয়ে দেয়। যার জন্য কি হয়, আমরা দেখি যে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ যখন খাবার খায় তার কিন্তু আমরা বলি যে 3-4 ঘন্টাতেই হজম হয়ে যায়, কিন্তু একটা প্রেগনেন্ট মহিলা যখন খাবার খায় তার কিন্তু হজম শক্তি অনেক কমে যায়, 6 থেকে 12 ঘন্টা সময় লাগে। এমনকি সে কিন্তু সকালবেলা খেয়ে যদি সে বিকেলবেলা অনেক সময় বমি করে, দেখা যায় যে তার সেই খাবারগুলো বেরোচ্ছে। তো এটা হচ্ছে যে আসলে প্রাকৃতিকভাবেই হচ্ছে বা প্রেগনেন্ট মহিলাদের সবারই হচ্ছে, কিন্তু এটার ক্ষতিকর না, যদিও স্বাভাবিকভাবে একটু তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু এটার কিছু উপকারী দিক আছে। যেমন হচ্ছে যে তাতে করে যতটুকু খাবারই খায় গর্ভবতী মহিলা, সেই খাবারের যে নির্যাস, ভিটামিন, প্রয়োজনীয় জিনিসগুলো খুবই আস্তে আস্তে এবং খুবই সূক্ষ্মভাবে কিন্তু আমাদের শরীরে রক্তে মিশে যেতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এটা তার জন্য খুবই উপকারী। তো এই সময় আমরা সব মহিলাদের জন্য বলে থাকি যে আপনারা এমন সব খাবার খাবেন যাতে করে আপনাদের বাথরুমটা একটু নরম হয়, যেমন হচ্ছে আঁশ জাতীয় খাবার, যে কোনো আঁশ জাতীয় খাবার। তারপর আমরা এই সবগুলির ভুষিও খেতে বলি। আর আঁশ জাতীয় খাবারের মধ্যে শাক আছে, ডাটা শাক আমরা বলি, যে কোনো ধরনের শাক, তারপর হচ্ছে ডাটা জাতীয় খাবার, আঁশ জাতীয় যে ফলমূলগুলো আছে সেগুলো খাবে, এসবগুলির ভুসি খাবে। তারপরও যদি তার কনস্টিপেশন বা কষার সমস্যা দূর না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু তাদেরকে একটু সিরাপ জাতীয় বা মেডিসিন জাতীয় ওষুধ আমরা একটু দিয়ে থাকি, যেমন অ্যাভোল্যাক, ল্যাকটোলোজ, এগুলো কিন্তু আমরা তাদেরকে প্রেসক্রাইব করে থাকি। তো আপনি ডক্টরের সাথে কথা বলে প্রয়োজনে কিন্তু আপনাকে সেই ডক্টর কিছু ওষুধ দিতে পারেন। ম্যাডাম, এখন আমার 20 সপ্তাহ প্রেগনেন্সি চলছে, এটা ফার্স্ট বেবি, কিন্তু এখন পর্যন্ত বাচ্চা নড়াচড়া বুঝতে পারছি না, এটা কি স্বাভাবিক নাকি চিন্তার কিছু আছে? কতদিন থেকে নড়াচড়া করবে? এখানে আপনার প্রথম বাচ্চা এবং 20 সপ্তাহ চলছে, সাধারণত কিন্তু আমরা 17 সপ্তাহ থেকেই কিন্তু প্রথম বাচ্চার ক্ষেত্রে নড়াচড়া অনেকে টের পায়। তবে এটা আসলে অনুভূতির বিষয় এবং এটা কিন্তু ভ্যারি করতে পারে, বা একজন বোনের সাথে আরেকজন বোনের পার্থক্য হতে পারে। কেউ হয়তো 17-18তে টের পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না। সব সময় যে খুব ভয়ের বিষয় এটা না। এবং আরেকটা বিষয় হলো যে যারা একটু বাল্কি বা ওজন বেশি, তারা কিন্তু একটু বুঝতে কম পারে, অর্থাৎ বাচ্চা নড়াচড়া তারা প্রায় এসে বলে থাকে যে বুঝতে পারছে না। তো আমি তো অ্যাকচুয়ালি আপনার ওজন কেমন আমি ঠিক জানি না, তো বলতে পারছি না যে আপনার ওজনের কারণেও হতে পারে, অথবা আপনি অনেক সময় যে আরও কিছুদিন অপেক্ষা করেন, আপনি টের পাবেন ইনশাল্লাহ। আর এর মধ্যে যদি আপনি আল্ট্রাসাউন্ড না করে থাকেন, তবে আমি আপনাকে পরামর্শ দেব যে একটা আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করবেন, বাচ্চা সুস্থ আছে কিনা বা পানি কেমন আছে সব কিছু আপনি একটু জেনে নিতে পারেন। ম্যাডাম, আমি শুনেছি গর্ভাবস্থায় বারবার আল্ট্রাসোনোগ্রাম করলে বাচ্চার ক্ষতি হয়, অনেকে বলেন এতে করে পেটের পানি শুকিয়ে যায় আর শেষে গিয়ে সিজার করতে হয়। এখন আমার 5 মাস চলছে, এর মধ্যে 2বার আলট্রা করানো হয়েছে, আমি একটু চিন্তায় আছি আসলেই কি আলট্রা করলে বাচ্চার কোনো ক্ষতি হয় কি না। আপনি যেটা শুনেছেন পুরোপুরি আসলে ঠিক নয়, তবে আমরা গবেষণা করে দেখা গেছে
যে আল্ট্রাসোনোগ্রাম করলে তেমন কোনো ক্ষতি হয় না। তারপরেও কিন্তু বইয়ে পত্রে লেখা আছে যে আননেসেসারি বা অপ্রয়োজনীয় কিন্তু আল্ট্রাসাউন্ড করা ঠিক নয়। যেমন আমরা দেখে থাকি যে পেশেন্টরা যে কোনো কিছুতেই কিন্তু আল্ট্রাসাউন্ড করতে চায়। সে হয়তো কয়েকদিন আগেই করেছে অকারণে, সে হয়তো ছেলে মেয়ে জানতে পারেনি, সেই জন্য আল্ট্রাসাউন্ড করতে চায়। আবার কখনো কখনো তার এমনি শরীরে উইকনেস লাগছে, তাও বলে যে আমি একটু আল্ট্রাসাউন্ড করতে চাই। আবার কখনো হয়তো দেখলাম যে পেশেন্টটা পায়ে বা হাতে ব্যথা পেয়েছে, বলবে যে আমি জানতে চাই আমার বাচ্চাটা কেমন আছে, আল্ট্রাসাউন্ড করতে চাই। তো এই অযাচিত আল্ট্রাসোনোগ্রামটা আমরা আসলে করার পক্ষে নই, যদিও গবেষণায় দেখা গেছে যে তেমন কোনো ক্ষতি হয় না। আমরা আসলে খুব প্রয়োজনেই কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় করে থাকি। আপনি 5 মাসে 2টো আল্ট্রাসাউন্ড করেছেন, এটা আমার কাছে খুবই জাস্টিফাইড মনে হচ্ছে। কারণ প্রথমে তো অবশ্যই আমরা প্রথম 3 মাসে একটা আল্ট্রাসাউন্ড করাবো। এটা হচ্ছে বাচ্চাটা কোথায় আছে দেখাটা আমাদের জন্য খুবই জরুরি। কেননা আমাদের দেশে কিন্তু এখন টিউবে বাচ্চা বলে আপনারা শুনে থাকবেন যে টিউবে অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টরা কিন্তু টের পায় না যে টিউবে বাচ্চাটা আছে। তো এটা টিউবে আছে না জরায়ুতে আছে এটা বোঝার জন্য প্রথম 3 মাসে একটা আল্ট্রাসোনোগ্রাম অবশ্যই করতে হবে। আর দ্বিতীয় আমরা প্রেগনেন্সিকে আসলে 3টা ভাগ করে থাকি, প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং লাস্টের 3 মাস। দ্বিতীয় 3 মাসে আমরা দেখি যে বাচ্চাটার অঙ্গ প্রত্যঙ্গের কোনো ত্রুটি আছে কিনা, সেই ক্ষেত্রে একটা আল্ট্রাসাউন্ড করাই। তো আমার হিসেবে আপনি 2টো আল্ট্রাসাউন্ড অলরেডি করেছেন এবং দুটোই হচ্ছে ঠিকই আছে। আর শেষের দিকেও কিন্তু আমরা একটা করাই, ফাইনালি বাচ্চাটার গ্রোথ ঠিক হচ্ছে কিনা, পানি কেমন আছে, বাচ্চার পজিশন কেমন আছে, বাচ্চার ফুলের অর্থাৎ মায়ের যে গর্ভফুল সেটার পজিশন কেমন আছে, সব কিছু দেখে একটা সামগ্রিক ধারণা নেওয়ার জন্য করে থাকি। তো আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ হচ্ছে আপনার মাত্র 2টোই করানো হয়েছে এবং ইনশাল্লাহ এটা আপনাকে কোনো ক্ষতি করবে না। আপনি কনসিভ করার পর কয়েকদিন পিরিয়ডের মতো রক্ত গিয়েছিল, পরে ডাক্তারের কাছে গিয়েছেন, উনি বললেন বাচ্চা ঠিকঠাক আছে, চিন্তার কিছু নেই, তারপরে ভয় পাচ্ছেন। এরকম রক্ত গেলে কি বাচ্চার কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, এক্ষেত্রে হলো যে আপনার অর্থাৎ আপনি প্রেগনেন্ট হওয়ার পরে ব্লিডিং হয়েছিল এবং আল্ট্রাসাউন্ড করে ডাক্তারের কাছে গিয়ে দেখেছেন যে সবই ঠিকঠাক আছে না, ইনশাল্লাহ আপনার ভয়ের কিছু নেই, কারণ বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই মনে করে থাকে প্রেগনেন্সির প্রথম 3 মাসে যে ব্লিডিং হয় অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা হলো আমরা বলি যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, অর্থাৎ বাচ্চাটা যে ভ্রূণটা টিউব থেকে যখন জরায়ুতে এসে বসে তখন এক ধরনের ব্লিডিং হয়, এটাকে আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলি। তারপরে অনেক সময় কিন্তু হরমোনের অভাবেও কিছু ব্লিডিং হতে পারে। আবার অনেক সময় কিন্তু গর্ভফুলের পজিশনের কারণে অথবা গর্ভফুলের পেছন থেকে কিছু ব্লিডিং হতে পারে। তো এক্ষেত্রে মায়েরা ভয় পায় যে বাচ্চার শরীরের কোনো অংশ কি ব্লিডিংয়ের সাথে বেরিয়ে যাচ্ছে কিনা। না, বাচ্চার কোনো অংশই বেরিয়ে যায় না, কারণ বাচ্চা থাকে আলাদা একটা থলির মধ্যে, আর বাচ্চা এবং মায়ের যে জরায়ু তার মাঝামাঝি জায়গায় থাকে একটা গর্ভফুলের মাধ্যমেই কিন্তু মা এবং বাচ্চার মধ্যে কমিউনিকেশন এবং বাচ্চাটা মায়ের কাছ থেকে পুষ্টি পেয়ে থাকে। তো অতএব বাচ্চাটা থাকে একটা থলির মতো জিনিস। আমি বোঝানোর জন্য বলে থাকি যে আপনারা একটা বেলুন কল্পনা করেন, ছোট অবস্থায় একটা ছোট বেলুন, তার ভেতরে পানি আছে, তার ভেতরে বাচ্চা আছে। এবং বাচ্চার কিন্তু ব্লিডিং যখন হয়, ব্লিডিংটা হয়তো ফুলের ভেতর থেকে কোনো এক জায়গা থেকে ব্লিডিং হয়েছে, তো বাচ্চার কিন্তু কোনো অংশই যায়নি, বাচ্চা একদমই ঠিকঠাক, ইনশাল্লাহ এই বাচ্চার কিছুই হবে না। নেক্সট কোশ্চেন, ম্যাডাম আমার বড় বোনের আগে একটা বাচ্চা জন্মের পর কিছুদিন বেঁচে ছিল, কিন্তু শেষ পর্যন্ত খিঁচুনির কারণে মারা গেছে। এখন আবার উনি প্রেগনেন্ট, আমরা সবাই ভয়ে আছি এমনটা আমার জন্য না হয়, এই জন্য আগে থেকে কী করণীয়, কীভাবে চিকিৎসা বা প্রস্তুতি নিলে এই সন্তানটা সুস্থভাবে আসতে পারে? প্রথম যে বাচ্চাটা জন্মের পর কিছুদিন বেঁচে ছিল, শেষ পর্যন্ত খিঁচুনির কারণে মারা গেছে। এখানে আসলে বাচ্চাটা কিভাবে হয়েছে, হওয়ার পরপর তার কন্ডিশন কি ছিল, এগুলো আমরা কিছু তথ্যের ঘাটতি আছে। তো এখানে যদি এমন হয়ে থাকে যে মা খুব দুর্বল ছিল বা মা কোনো চেকআপেই ছিল না, বাচ্চাটা হওয়ার পরপরই বাচ্চাটা হয়তো কাঁদেনি, যেটাকে আমরা বলে থাকি যে বার্থ অ্যাসফিক্সিয়া, সেই বার্থ অ্যাসফিক্সিয়া বা জন্মের পর বাচ্চা যে কাঁদে না, এই কারণটা মায়ের কিছু প্রবলেমের জন্য হতে পারে, বাচ্চার প্রবলেমের জন্য হতে পারে। যেমন মায়ের যদি আগে থেকে পুষ্টির ঘাটতি থেকে থাকে, খুব বেশি রক্তশূন্যতা থাকে, প্রেশার থাকে, তারপর ডায়াবেটিস থাকে, এবং হচ্ছে যদি তিনি ঠিকমতো চেকআপে না থাকেন, দেখা গেল যে বাচ্চাও হয়তো বাচ্চার ওজন খুবই কম, বাচ্চার পুষ্টির মান খুবই কম,
এগুলো কিছু কারণ হতে পারে যেগুলো আগে থেকে তার ছিল। এই কারণে এই ধরনের বাচ্চা কিন্তু জন্মের পরপর ঠিকমতো শ্বাস নেয় না, এবং পরবর্তীতে এর জটিলতা হিসেবে যে খিঁচুনির কথা এখানে বলা আছে, বার্থ অ্যাসফিক্সিয়ার একটা জটিলতা হলো খিঁচুনি হয়, ব্রেন অক্সিজেন ঠিকমতো পায় না এবং পরবর্তীতে কিন্তু খিঁচুনি হয়। এটা একটা কারণ হতে পারে। অথবা সবই ঠিকঠাক ছিল কিন্তু ডেলিভারির সময় তার অনেক বেশি সময় লেগেছে, বাচ্চার পজিশন হয়তো ঠিক ছিল না, বাচ্চা পেটে খারাপ হয়ে গিয়েছে, অনেক সময় বেশি লেগেছে, বাচ্চার সাইজ হয়তো একটু বেশি বড় ছিল বা পজিশন ঠিক ছিল, যে কারণেই হোক না কেন ডেলিভারির সময়টা অনেক বেশি ছিল, যেটাকে আমরা প্রলং লেবার বলি। তো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা জন্মের পরে হয়তো ঠিকমতো কাঁদেনি, এটাও হতে পারে। তো আলটিমেটলি বাচ্চা যদি অক্সিজেনের ঘাটতি হয়, যাকে আমরা বার্থ অ্যাসফিক্সিয়া বলছি, সেই ক্ষেত্রে কিন্তু হওয়ার পরপর বাচ্চা আসলে খিঁচুনি হতে পারে এবং যে কোনো খিঁচুনির কারণে মারাও যেতে পারে। এছাড়া আরও বাচ্চার যদি অন্য কোনো কারণেও খিঁচুনি হয়েছে কিনা, মেনিনজাইটিস বলে একটা রোগ আছে, সেটা এখন বাচ্চাকে আপনি ডাক্তার দেখিয়েছেন কিনা সেটা একটা বিষয় হতে পারে, এটাও মাথায় রাখতে হবে। তো এখন যেটা আমরা করতে পারি যে উনি প্রেগনেন্ট হয়েছেন, ওনাকে যেন এই ঘটনা না ঘটে সেজন্য ওনাকে অবশ্যই নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ, আমরা যেটা বলি গর্ভপূর্বকালীন যে চেক আপ হয়ে থাকে, আমরা জানি যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই চেক আপ হয়, ছোট ক্লিনিক থেকে শুরু করে কমিউনিটি ক্লিনিক, তারপর বিভিন্ন হসপিটাল আছে, হেলথ কমপ্লেক্স, মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, সব ধরনের হসপিটাল এবং বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশনও আছে। তো সব জায়গায় এখন স্বাস্থ্য ব্যবস্থা অনেক ভালো। তো এখানে নিয়মিত কিন্তু ওনাকে চেক আপ করতে হবে এবং ডাক্তার সাহেব যেভাবে বলেন, একজন বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে ওনাকে পরামর্শ দেন সেভাবে ওনাকে চেক আপে আসতে হবে, প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং ওনার ডেলিভারির সময় অবশ্যই আমরা একটা কোনো ডাক্তারের তত্ত্বাবধানে আমরা, অথবা যেই সেন্টারগুলোর নাম বললাম, কোনো হাসপাতালে কিন্তু ওনাকে ডেলিভারি করতে হবে, যেহেতু আগের বাচ্চাটা তার মারা গেছে। কেন মারা গেছে, ডেলিভারি সংক্রান্ত কোনো জটিলতার জন্য হতে পারে, এজন্য অবশ্যই ওনাকে একটা ভালো সেন্টারে ডেলিভারি করতে হবে, যেখানে এনআইসিইউ আছে, যেখানে ডেলিভারির পরপর বাচ্চাটাকে কোনো শিশু ডাক্তারও দেখতে পারে, এমন ধরনের ফ্যাসিলিটিও রাখতে হবে। তো এগুলোই তার জন্য আমার পরামর্শ। সানজিদা রহমান, বয়স 27, তিনি এখন 32 সপ্তাহের প্রেগনেন্ট। কয়েকদিন ধরে বাচ্চা অনেক বেশি নড়ছে, মাঝে মাঝে জোরে লাথি মারছে, এমনও মনে হয় পেট ফেটে যাবে, একটু চিন্তা আছে, এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যা, বেশি নড়াচড়া কি চিন্তার বিষয়? আমরা কিন্তু একটা বাচ্চা সুস্থ আছে কিনা বোঝার জন্য একটু 32 থেকেই মূলত বলি যে আপনারা গুনবেন। গণনাটা এমন হবে যে ঘুম থেকে ওঠার পর থেকে আপনি 12 ঘন্টার মধ্যে বাচ্চাটা 10 বার নড়ে কিনা এটা দেখবেন। এটা আমাদের সর্বনিম্ন কাউন্ট। আর সবচেয়ে বেশিটা অ্যাকচুয়ালি এই ধরনের কোনো কাউন্ট নেই যে কতবার সর্বোচ্চ নড়াচড়া হতে হবে, এটা আসলে মাই ভালো বোঝেন। কখনো কখনো অনেক বেশি নড়তে পারে, খুব বেশি যদি নড়াচড়া করে সামটাইমস, কখনো কখনো বাচ্চার কোনো সমস্যার জন্য এটা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি আপনি পজিশনটাকে চেঞ্জ করতে বলি, বিশেষ করে শোয়া বসার পজিশনটা, যে আপনি কোন পজিশনে বাচ্চা বেশি নাড়াচাড়া করছে এটা খেয়াল করেন, তার হয়তো আপনি ডান দিকে শুলে বেশি নাড়াচাড়া করছে, সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটু বাম দিকে কাত হয়ে শুয়ে থাকেন, অথবা চিত হয়ে শুলে যদি বেশি নাড়াচাড়া করে সেক্ষেত্রে বলবো যে একটু ডানে বা বামে কাত হয়ে শুয়ে থাকেন, এরকম আমরা বলে থাকি। বা একটু অনেক সময় একটু বলি যে গ্লুকোজ জাতীয় খাবার খেতে পারেন, একটু শরবত জাতীয় খাবার খেতে পারেন। সেক্ষেত্রেও হয়তো কোনো ছোটোখাটো কোনো সমস্যা থাকলে, যে অনেক সময় বলি যে বাচ্চা হয়তো খাবার পাচ্ছে না, এরকম যদি হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরেও আর অবশ্যই আপনার কাছে যদি একজন মাই বুঝতে পারে, আসলে সে সবসময় অবজার্ভ করে তার বাচ্চাটা কেমন নড়ে, অস্বাভাবিক মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। রোকসানা আক্তার, বয়স 28, তিনি প্রশ্ন করেছেন, ম্যাডাম আমার আগে একবার একটোপিক প্রেগনেন্সি হয়েছিল, তখন অপারেশন করতে হয়েছিল, এখন জানতে চাই যে আমি কি আর স্বাভাবিকভাবে কনসিভ করতে পারবো, ভবিষ্যতে কি কোনো ঝুঁকি থাকবে কিনা? আসলে একটোপিক প্রেগনেন্সি হলে কিন্তু হ্যাঁ, ভবিষ্যতে ঝুঁকি থাকে, যদিও চান্স খুব কম। কারণ একটোপিক প্রেগনেন্সির আমরা কারণটা দেখি। একটোপিক প্রেগনেন্সি বলতে আমরা আসলে ইউজুয়ালি সাধারণত একটা টিউবেই হয়, এবং আমরা এর কারণ যদি অনুসন্ধান করি তাহলে দেখতে পাই যে এটার সাধারণ একটা কমন বা
খুব বেশি একটা কারণ হলো যে টিউবে ইনফেকশন, যেটাকে আমরা পিআইডি বলে থাকি। এবং টিউবে ইনফেকশন বা পিআইডিটা কিন্তু সাধারণত দুপাশেই হয়। সেই জন্যই কিন্তু আমরা একপাশে একটোপিক যার হয় তাকে আমরা বলে থাকি যে আপনার কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা আছে, যদিও সম্ভাবনাটা কম। এবং আমরা সেই ধরনের রোগীদেরকে বলে থাকি যে আপনি পরবর্তীতে যখনই কনসিভ করবেন বা আপনার মাসিকের ডেট ওভার হবে, আপনি খুব দ্রুত টেস্ট করবেন এবং টেস্ট করে কিন্তু আপনি ডাক্তারদের কাছে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় ডাক্তারদের কাছে আসলে একটোপিক প্রেগনেন্সি ধরা পড়ে, এবং প্রাথমিক অবস্থায় ধরা পড়লে কিন্তু আমরা এটা মেডিকেল ট্রিটমেন্ট করতে পারি। ওষুধের সাহায্যে বা ইঞ্জেকশনের সাহায্যে কিন্তু একটোপিকের ট্রিটমেন্ট করা যায়। অর্থাৎ আমরা অপারেশনে না গিয়েও এটার চিকিৎসা করতে পারি। তো তবে আপনাকে অভয় দিচ্ছি যে একদম পার্সেন্টেজ খুবই কম। সো আপনি হচ্ছে পরবর্তীতে অবশ্যই প্রেগনেন্সির জন্য ট্রাই করবেন, কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারের পরামর্শ থেকে তত্ত্বাবধানে থেকে কাজটা করবেন। দর্শক, ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান প্রশ্নের জন্য। পরবর্তীতে আপনারা আশা করছি আরও আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাঠাবেন এবং আমরা চেষ্টা করতে থাকবো। সবসময় আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।